আছেন আমাদের ফেডারেশনের সদস্য, আমরা তার সঙ্গে আলোচনা করব। শাইখ, আমি আপনার কাছে যেতে চাই। কবির তো বলেছেন যে আমাদের প্রান্তে আমাদের রুট লেভেলে যে খেলাটা, স্কুল পর্যায়ের যে খেলাগুলো ছিল সেখান থেকে আমরা খেলা তৈরি করতে পারছি না। এখন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের খেলার এরকম সুযোগ নেই। যে জিনিসটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের যে ফুটবল আছে, দেশে ফুটবল, আমাদের এই দেশের ফুটবল থেকে আমরা সাধারণ মানুষ যারা আছে, আমি যদি আমার কথা বলি, আপনার কথা, আমরা মুখ ফিরে কেন নিচ্ছি? ভাইয়া যেটা বলছিলেন ওটার সাথে একমত রেখে আর কি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের অব্যবস্থাপনা তো আছেই। এটার কারণটা হচ্ছে সবচেয়ে বড় যে জ্ঞানের অভাব। জ্ঞানের অভাবটা কীরকম? জ্ঞানের অভাবটা হচ্ছে যে আপনার ফুটবলটা ধরেন যে 1990-95 পর্যন্ত ঠিক যেভাবে চলতো, এখনকার দিনে সেভাবে চলে না। ফুটবলের পুরো স্ট্রাকচারটাই পুরো ডিফারেন্ট। আপনার 95 সালের পর থেকেই ধরেন ফিফা পুরো ফুটবলটাকে বিভিন্নভাবে চেঞ্জ করে একটা স্ট্রাকচার ওয়েতে নিয়ে আগাচ্ছে। এবং ফিফা যে এই কাজটা করে, তারা কাজটা করে অনেকটা মাল্টিন্যাশনাল কোম্পানির মতন। আপনি দেখবেন যে মাল্টিন্যাশনাল কোম্পানি, ফর এক্সাম্পল ইউনিলিভার বা ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওদের হেড অফিস থাকে একটা দেশে, কিন্তু সেখান থেকে ওরা 150টা 120টা দেশে অফিস চালায়। তো ফিফার মডেলটা হচ্ছে এখন একদম এক্স্যাক্টলি সেরকম। তো তারা ওই এক জুরিকে বসে তারা 211টা দেশে ফুটবল চালাচ্ছে, কারণ তাদের একটা স্ট্রাকচার নিয়ম আছে, তাদের কিছু নিয়মকানুন আছে যেগুলো মেনে চলতে হয়। আমাদের বাংলাদেশে আমাদের যে ফেডারেশনে সবসময় যে সমস্যাটা হয়েছে, যে আমাদের যে 1990-95 পর্যন্ত খেলাটা ছিল, এরপরে যখন চেঞ্জ করলো ফিফা, আমরা ওই ধারায় আসলে যেতে পারিনি। আমরা যেটা হয়েছে যে আমরা সেই আগের রুটটা ধরেই ছিলাম, যার কারণে যে চেঞ্জটা আমাদের হওয়া দরকার ছিল, বা আমাদের যে মডার্নাইজেশনটা হওয়া দরকার ছিল ফুটবলের, লিগ স্ট্রাকচার বলেন বা গ্রাসরুট স্ট্রাকচার বলেন বা ইউথ একাডেমি বলেন, এই স্ট্রাকচারগুলোতে আমরা আসলে যাইনি। আমরা সেই ফিফার নিয়মগুলোও মানিনি। এবং সেটা গিয়ে অবশেষে কিছু হলেও নিয়ম 2008 সালে আপনার যখন প্রথম প্রফেশনালভাবে যে শুরু করার চেষ্টা করা হলো, একটা আলাদা করে সংবিধান বানানো হলো, একটু হলেও চেষ্টা করা হয়েছিল। বাট তারপরে যে এই সংবিধানগুলো বানানো হলো, যে প্রফেশনাল আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, যে ডিএফএ ডিএসএ তৈরি করে, এরপরেও সেই জিনিসগুলোকে আবার মানা হলো না। তো যার কারণ এই মানা না হওয়ার কারণটা একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি জানি না এখনও যে ফিফা আসলে কিভাবে কাজ করে, এবং ফিফার সাথে কিভাবে আমরা যোগসাজশ রেখে সেইভাবে করে আমাদের বাংলাদেশের ফুটবলটাকেও আগায় নিয়ে যাব। আপনি যদি পাশের দেশ ইন্ডিয়াকেও দেখেন, তারাও কিন্তু ফুটবল এত বেশি আগায় ছিল না, কিন্তু তারা এখন আগাচ্ছে, কারণ তারা ওই ব্যাপারটা ধরতে পারছে। আচ্ছা, ঠিক আছে, জি। এবং অন্যান্য দেশগুলো এভাবে ধরতে পারছে, যার কারণে তাদের আসলে স্ট্রাকচারটা তৈরি করছে। সো আমাদের এই জ্ঞানের অভাব বলতে পারেন, আমাদের স্ট্রাকচার করার ব্যাপার অভাব, এবং আমরা শুধু ঢাকা কেন্দ্রিক। আমাদেরকে পুরো দেশকে নিয়ে 64টা জেলাকে খেলার মধ্যে নিয়ে আসতে হবে, যে এই যতগুলো স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামগুলোকে খেলার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই ফুটবলটা আস্তে আস্তে আবার আগাবে। ফিফা তো এই সিস্টেমটা আজকে বা কালকে চালু করেনি, দীর্ঘদিন। আমরা কেন ধরতে পারছি না, আপনার কি মনে হয়? সংকটটা হচ্ছে যে জিনিসটা আপনাকে প্রথমে বলছিলাম, যে ফিফা আসলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মতন কাজ করে। ঠিক আছে, আমি আপনি বলছিলাম যেহেতু সব দেশ পারছে, আমরা কেন পারছি না, সেই সূত্রটা আমি বলতে চাচ্ছিলাম, যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যখন কোনো দেশে কাজ করে, তার 3টা জিনিস মেনটেন করে। প্রথমত হচ্ছে লজ অফ দ্য ল্যান্ড। তারা যখন একটা দেশে আসে, সেই দেশের নিয়মটাকে মানার চেষ্টা করে। তো ফিফা সেই লজ অফ দ্য ল্যান্ড হিসেবে আপনাকে ইলেকশনটা দেয়, যেখান থেকে এক্সিকিউটিভ কমিটিটা হবে। সেকেন্ড হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড এক্সিকিউশন। মানে আপনি কমপ্লায়েন্স অ্যান্ড এক্সিকিউশনের জন্য আপনাকে ফিফা আপনারা যে বাফুফে ভবন বা জেনারেল সেক্রেটারিটা দিচ্ছে, সেই ক্ষেত্রে সেখানে জেনারেল সেক্রেটারি হয়। তার কাজ হচ্ছে ফিফার যত নিয়মকানুন আছে সেগুলো মেনটেন করবে, অ্যাট দ্য সেম টাইম তার কমপ্লায়েন্সগুলো এক্সিকিউশন করবে। আমাদের প্রবলেম হচ্ছে নাম্বার 2তে, কমপ্লায়েন্স অ্যান্ড এক্সিকিউশন, যেখানে আমরা প্রপারলি করি না। যার কারণে থার্ড পার্ট যেটাকে বলে মনিটরিং অ্যান্ড ইভলিউশন, যেটা কিনা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি করে, যে আপনাকে টাকা দিচ্ছে বা আপনাকে সুযোগ সুবিধা বা আপনাকে একটা জায়গা করে দিচ্ছে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি ওটা নিয়ে কী করছেন সেটার অ্যাসেসমেন্টও কিন্তু সেই হেড অফিস করবে। তো যখন তারা মনিটরিং অ্যান্ড ইভলিউশনে আছে, তখন দেখছে আমাদের মধ্যে অনেক রকমের ভুল, অনেক রকমের সমস্যা, অনেক রকমের জালিয়াতি, যার কারণে আমরা কোনোভাবে আগাতে পারছি না। রুবেন, ওই শাকের কথা ধরে আমি আপনার কাছে যাব।